হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেবো। এই পর্যন্ত আমরা টোকিও রিভেঞ্জার্স এর 3টা সিজন শেষ করেছি এবং 4 নম্বর সিজনের 3টে এপিসোডও শেষ করেছি এবং আজকে আমরা 4 নম্বর যে এপিসোডটা রয়েছে সেটা শেষ করব। এবং আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওতে একটা আর্ক শেষ হবে, প্লাস কি বলবো, আর অনেক কিছু রয়েছে যেটা স্পেশাল তোমরা দেখতে পাবে। আমি আর না বললাম, তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনটা প্লে করে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনি কি ওয়ানএক্সবেটের নাম জানেন? ওয়ানএক্সবেট হলো বিশ্বস্ত নম্বর 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন যে কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল আপনার প্রচুর গোল করবে, তো তার উপর আপনি বাজি ধরতে পারেন। তাই ওয়ানএক্সবেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন এবং আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্ডার বাহার, জুজু, রোলস এবং প্লাস পেন হলো সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ বা নগদ দ্বারা উইথড্র করতে পারেন কোন অ্যাপে। তাই আপনি দেরি না করে আমার প্রোমো কোডটি ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি ওয়ার্ল্ড কাপ এবং বিপিএল এর 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন এবং আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আমি আমার টিয়ার ডাউনলোড লিংকে আমার বিবরণ এবং মন্তব্য প্রদান করব। বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম যে মাইকি তাকেমিচির জন্য একটা স্পেশাল ভিডিও টেপ রেখে গিয়েছিল, যেটা প্লে করার পর তাকেমিচি সেখানে মাইকিকে দেখে আর মাইকি সেই ভিডিওতে বলেছিল, তাকেমিচি, আমি আমার অতীতের সবকিছু বলে দিয়েছি, কিন্তু এখানে এমন কিছু আমি বলবো যা শুধুমাত্র আমি তোমাকেই বলতে চাই। আমি জানি না যে আমার মধ্যে কি এমন একটা জিনিস রয়েছে যেটা আমি কন্ট্রোল করতে পারি না। এটাকে বলা যেতে পারে ডার্ক ইমপ্রেস, যেটাকে আমি মোটেও কন্ট্রোল করতে পারি না। ওই ডার্ক ইমপ্রেস ওয়ার্ডটা শুনে তাকেমিচি খুব অবাক হয় আর তখন তাকেমিচির মনে পড়ে অতীতের ট্যাবলেটে মাইকি কাজুটোরাকে মেরেছে, মানে মারতেই গিয়েছিল। আর মাইকি তখন বলে, আমার জানা মতে এটাকে ডার্ক ইমপ্রেস, এটা আমার ভাই এমা আর বাজির মধ্যে হতে পারে। মানে এখানে ডার্ক ইমপ্রেস বলতে আসলে মাইকি কি বুঝিয়েছে আমি নিশ্চিত নেই, হয়তো এরকম কিছু বুঝিয়েছে যে ওর ভালোবাসার মানুষগুলোকে বাঁচানোর জন্য ও কত খারাপ হতে পারে সেটাই হয়তো ডার্ক ইমপ্রেস বা এই ধরনের কোনো একটা কিছু হবে। এরপর মাইকি বলে, আজ থেকে 12 বছর পর কি হবে এটা ভেবে আমার ভয় লাগছে। আমার কাছে মনে হয় আমার আশেপাশে যারা থাকবে তাদের জন্য আমি হয়তো হুমকি হয়ে দাঁড়াবো, আর এর জন্য আমি টোমানকে ব্যান করে এখান থেকে অনেক দূরে যেতে চাই। আর তুমি বুঝতে পারছো তাকেমিচি, আমি তোমাকে এসবের মধ্যে ইনভলভ করতে চাই না। তো তাকেমিচি, তুমি আমাকে প্রমিস করো আজ থেকে 12 বছর পর তুমি যখন ফিউচারে যাবে তখন তুমি এই টেপটা দেখার পরে আমাকে আর খোঁজার চেষ্টা করো না, তুমি আমাকে বাঁচানোরও চেষ্টা করো না, কারণ এই রাস্তাটা আমি নিজেই বেছে নিয়েছি। আর এরপর মাইকি বলে, তাকেমিচি, আমি তোমার সাথে আর কখনোই দেখা করবো না, আর আমি তোমার শেষবারের মতো বলতে চাই, ভালো থেকো তাকেমিচি। তো মাইকির ভিডিও এখানে শেষ হয়ে যায় আর তাকেমিচি তখন ভাবে, তাহলে মাইকি এই রাস্তাটা নিজেই বেছে নিয়েছে, তাহলে তো এই ব্যাপারে আমি কি করতে পারবো। তো এরপর তাকেমিচির সাথে কাজুটোরা দেখা হয় আর কাজুটোরা বলে যে বন্টেন গ্যাং এর ব্যাপারে অনেক কিছু আমি জানতে পেরেছি, বাট তাকেমিচির তো এখন আর এসব সম্পর্কে কোনো দরকার নেই। তো তাকেমিচি বলে, আমি সম্পর্কে আর জানতে চাই না। তো কাজুটোরা কিছুই বুঝতে পারে না, উল্টো জিজ্ঞাসা করে, তাকেমিচি তোমার কি হয়েছে? তাকেমিচি তখন বলে, আমি এখন থেকে বন্টেন গ্যাং এর ব্যাপারে আর কোনোভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করবো না, আর মাইকি হয়তো এটাই চায়। তো এর কিছুদিন পরে তাকেমিচি যায় হচ্ছে মিৎসুয়ার দোকানে আর সেখানে তাকেমিচির সাথে তার বন্ধুরাও ছিল। তো তাকেমিচি তখনও মাইকির খেয়ালে হারিয়েছিল আর তখন হেনা তার ওয়েডিং ড্রেসটা পরার চেষ্টা করছিল। তো এটা দেখে তাকেমিচি অনেক সারপ্রাইজড হয়ে যায়, কারণ হেনা তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল এবং বরাবরের মতো আমাদের মনে করে কি বলবো সিস কাঁদনে তাকেমিচি হঠাৎ করে কেটে দেয়, চোখ দিয়ে পানি চলে আসে। আর এটা দেখে হেনা বেশ অবাক হয়ে যায় যে কাকে বিয়ে করলাম। আর তখন হেনা জিজ্ঞাসা করে, কি হয়েছে তাকেমিচি, তুমি কান্না করছো কেন, তোমার কি হাগু পেয়েছে? তাকেমিচি বলে, না, আমি ভাবি যে এখানে আমি কত খুশি রয়েছি, কিন্তু তারপর আমার মাইকির কথা মনে পড়ে। আর তখন হঠাৎ করে তাকেমিচি আবারও মাইকির কথা বলা শুরু করে এবং তাকেমিচির মনে পড়ে 12 বছর আগে মাইকি একবার বলেছিল, যদি তোমার কখনো মনে হয় আমি ভুল পথে চলে আসছি, আমি চাই তুমি আমাকে বকাঝকা করো, যেভাবে ঠিক আমার ভাই শিনিচিরু করতো। তো এই কথা মনে করার পরে তাকেমিচি তার বর্তমান সিদ্ধান্তটা পরিবর্তন করে এবং সে বলে, আমি মাইকিকে এভাবে একা ছাড়তে পারি না, আমাকে যেতে হবে। তো এরপর তাকেমিচি বন্টেন গ্যাং এর ব্যাপারে জানার চেষ্টা করে আর কাজুটোরা বন্টেন গ্যাং এর যে কয়টা আস্তানার ব্যাপারে জানতো সেটা তাকেমিচিকে বলে দিয়েছিল, কিন্তু তাকেমিচি মাতব্বরি করে একাই সেসব বন্টেন গ্যাং এর আস্তানায় যায় জানার চেষ্টা করে এবং সেখানে গিয়ে যেটা হয়, উল্টো তাকেমিচি প্রচন্ড পরিমাণে মার খায়। আর আমরা জানি তাকেমিচি মার খায় খুব উস্তাদ। তো যাই হোক, তাকেমিচি কোনো তথ্য পায় না। আর এর কিছুদিন পরে তাকেমিচি কাজুটোরার সাথে দেখা করে। তো কাজুটোরা তখন বলে, হঠাৎ তোমার কি হয়েছে তাকেমিচি, তুমি এত তাড়াহুড়ার মধ্যে কেন রয়েছো? তোমাকে যে যে স্থানের কথা আমি বলেছিলাম সেসব স্থানে তুমি অলরেডি গিয়েছিলে, তো ওখান থেকে তুমি কি জানতে পেরেছো? তাকেমিচি বলে, ওখানকার কেউ মাইকি বা বন্টেন গ্যাং এর ব্যাপারে কিছুই যায় না। তো কাজুটোরা তখন বলে, হয়তো ওইসব স্থান একসময় বন্টেন গ্যাং এর ছিল, কিন্তু এখন ওরা হয়তো সেগুলো অ্যাবন্ডেড করে দিয়েছে, কিন্তু তুমি এত তাড়াহুড়ার মধ্যে কেন? তুমি যদি এভাবে চলতে থাকো তুমি তো মারা পড়বে তাকেমিচি, এসব তুমি বন্ধ করো, কারণ 3 দিন পরে তোমার বিয়ে, সেদিকে মনোযোগ দাও। আর কাজুটোরা চলে যাওয়ার পরে তাকেমিচি করে কি, বন্টেন গ্যাং এর আরেকটা পুরনো আস্তানায় যায় এবং সেখানে গিয়ে সে কাউকেই পায় না, বাট তাকেমিচি মাইকের ব্যাপারে ভাবতে শুরু করে। আর তাকেমিচি এখানে কিন্তু সবার কাছে সাহায্য চেয়েছিল, বাট সবাই, সেটা হয় জিফিউ, ড্রাকেন, হাকাই, মিৎসুয়া, সবাই কিন্তু বারণ করে দিয়েছে মাইকিকে খুঁজতে যেও না। কিন্তু তারপরও মাইকির ব্যাপারে আবারও তাকেমিচি ভাবে, বাট তখনই হঠাৎ করে মাইকের পেছন থেকে কেউ আসে পিস্তল বের করে এবং সেই পিস্তলটা
উল্টা তাকেমিচির মাথায় তাক করে আর বলে তুমি যদি সামান্য পরিমাণ নড়াচড়া করো তোমাকে গুলি করে মেরে ফেলবো। তো তাকেমিচি কিছুই বুঝতে পারে না হঠাৎ করে ছেলেটা কই চলে আসলো। তো তখন আমরা দেখতে পাই যে ছেলেটা আর কেউ নয়, এটা বন্টেন গ্যাং এর হচ্ছে ওই যে মুচুর সাথে থাকতো, নামটা আমি ভুলে গিয়েছি, দাঁড়া এক সেকেন্ড সময় আমি নামটা বলছি। ওর নাম হচ্ছে সানজু, মুচুর ডান হাত আর কি। তো যাই হোক সানজু বলে তুমি নিজেকে অনেক চালাক ভাবো তাই না, আর এই সানজু কিন্তু মাস্ক পরতো আগে। তো যাই হোক অতীতে যা হয়েছে তুমি তা বলতে পারছো না। তাকেমিচি বলে অতীতে কি হয়েছে বাট তুমি কে? কিন্তু তখনই আমরা দেখি পেছন থেকে আরো কেউ আসছে, তাকেমিচি তার পায়ের শব্দ শুনতে পায় আর ওই ছেলেটিও এসে তাকেমিচি ঠিক পেছনে দাঁড়ায়। আর আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা ইনভিনসিবল মাইকি নিজেই। তো মাইকি বলে দেখো এটা খুব ভালো একটা ভবিষ্যৎ তাই না তাকেমিচি, এর থেকে তোমার আর কি চাই? তো এই ভয়েস শুনে তাকেমিচিতে পুরো শকড হয়ে যায়, এটা তো মাইকি। আর এরপর আমাদের তাকেমিচির বাড়ির দৃশ্য দেখানো হয়। তো হেনা তাকেমিচির সাথে দেখা করতে এসেছে তাকেমিচির বাড়িতে, কলিং বেল বাজে বাট ভেতর থেকে কোনো শব্দ আসে না। তখন হেনা করে কি দরজা খোলে এবং দেখতে পাই তাকেমিচি তো ভেতরে নেই, পুরো অ্যাপার্টমেন্ট আবল তাবল হয়ে রয়েছে। তো হেনা করে কি তাকেমিচির রুম পরিষ্কার করার কথা ভাবে বাট তখনই ওর লকেটটা নিচে পড়ে যায় এবং লকেটটা ভেঙে যায় নিচে পড়ে। তো এটা দেখে হেনা তার অনেক খারাপ একটা অনুভূতি হয় যে তাকেমিচির সাথে খারাপ কিছু কি হচ্ছে। আর এদিকে আমাদের আরো একবার তাকেমিচির দৃশ্য দেখানো হয়। তাকেমিচি বুঝতে পারে যে তার পেছনে মাইকি বসে রয়েছে আর তাকেমিচি তখন করে কি তার পকেট থেকে একটা চিঠি বের করে আর বলে এটা আমার বিয়ের ইনভাইটেশন আর এটা আমি তোমাকে দিতে এসেছিলাম আর আমি চাই তুমিও আমার বিয়েতে আসো, সবাই অনেক খুশি হবে। আর সবাই এখন ভালো রয়েছে, অনেক খুশি রয়েছে, কিন্তু তুমি একা এখন এই জায়গাতে পড়ে রয়েছো। কিন্তু এই কথা শুনে সানজু বলে চুপ কর, তোর কি মরার ইচ্ছা হয়েছে? বাট মাইকি তখন বলে না সানজু, ওর সাথে আমি একা কথা বলবো। তো এরপর সানজু সেখান থেকে চলে যায়। মাইকি আর তাকেমিচি চুপচাপ দুজনে কিছুক্ষণ বসে থাকে আর তারপর তাকেমিচি বলে মাইকি এই ব্ল্যাক ইমপ্রেসটা কি বা ডার্ক ইমপ্রেসটা কি? আমি ভাবতাম তোমার লাইফ এতটা ওলট পালট হয়েছে কিসাকি আর শিনিচিরো বা তোমার ভাইয়ের মৃত্যুতে বা ইজানার মৃত্যুতে, কিন্তু আমি ভুল ছিলাম। এই সবকিছুর পেছনে কি তোমার ব্ল্যাক ইমপ্রেস বা ডার্ক ইমপ্রেস দায়ী? তবে সমস্যা হচ্ছে কি আমি তার অতীতে ফিরে যেতে পারবো না, কারণ নাওটের সাথে আমি বেশ কয়েকবার হ্যান্ডশেক করেছি কিন্তু কোনো কাজ হয়নি। হয়তো আমাদের ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে এই কারণে আর এটা হচ্ছে না, তবে এই সবকিছু ইচ্ছা পূরণ হয়েছে তোমার জন্য, তুমি সবাইকে রক্ষা করেছো। তো এরপর তাকেমিচি ধীরে ধীরে দাঁড়ায় আর নিজের মাথা ঘোরায় আর তাকেমিচি বলে এবার আমার পালা তোমাকে বাঁচানোর। কিন্তু এই কথা বলার পরে আমার সবাই গুলির শব্দ শুনতে পাই আর আমরা দেখতে পাই মাইকি তাকেমিচির বুকে গুলি চালিয়েছে আর গুলি লাগার কারণে তাকেমিচি মাটিতে লুটিয়ে পড়ে আর তারপর মাইকি আরেকটা গুলি করে তাকেমিচির বুকে। তো তাকেমিচির বুক থেকে লাগাতার রক্ত বের হচ্ছে আর অন্যদিকে হেনা তার খুব খারাপ অনুভব হচ্ছিল যে তাকেমিচির কি কিছু হয়েছে। তো এরপর সিন আবার মাইকির কাছে নিয়ে যাওয়া হয়। মাইকি বলে তোমার এই লম্বা সফর এখানে শেষ হলো তাকেমিচি, তোমাকে আর কষ্ট করতে হবে না। আর মাইকি এরপর এখান থেকে চলে যেতে থাকে আর এদিকে তাকেমিচির বুক থেকে বাজেভাবে রক্ত বের হচ্ছিল। তবে তারপরেও তাকেমিচি বলে ওঠে আমি তোমাকে বাঁচাবোই মাইকি, কত টাইম লাগবে তাতে কিছু যায় আসে না, কতবার অতীতে যেতে হবে তাতেও কিছু যায় আসে না। বাট মাইকি এটা শুনে দাঁড়িয়ে যায় আর তারপর মাইকি বলে ঠিক আছে তোমার যদি ইচ্ছে এটাই হয় আমি সবকিছু এখানেই শেষ করি, তোমাকে আর কষ্ট করতে হবে না। তো এরপর মাইকি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে আর বিল্ডিং এর ছাদে চলে যায় আর নিচে অনেক মানুষ ছিল, তারা দেখে তো সব ভয় পেয়ে যায় যে কেউ তো সুইসাইড করতে যাচ্ছে। তো সানজু এটা দেখে চমকে যায়। তো সানজু মাইকিকে আটকানোর চেষ্টা করে বাট মাইকি দাঁড়ায় না আর মাইকি তখন তার ভাই শিনিচিরো, এমা, ড্রাকেন, বাজি সবার ব্যাপারে মনে করে আর তারপর সে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। বাট তখনই তাকেমিচি সেখানে চলে আসে এবং তাকেমিচি মাইকির হাত ধরে ফেলে আর তাকেমিচি বলে আমি তোমাকে মরতে দেবো না মাইকি। কিন্তু এখানে নিচে যত লোক ছিল তারা সবাই কিন্তু ছবি তোলা শুরু করে দিয়েছে, ভিডিও করা শুরু করে দিয়েছে তাদের ব্লগের জন্য, মানে বুঝতেই পারছে স্মার্টফোনের যুগ। কিন্তু তাকেমিচি মাইকিকে উপরে তুলতে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে আর তাকেমিচি বলে আমার হাত ধরে উপরে আসার চেষ্টা করো মাইকি, আমি বেঁচে থাকতে তোমাকে মরতে দিতে পারি না। তো মাইকি তখন বলে আমার হাতে খুব বেশি সময় নেই আর আমার হাত ছেড়ে দাও তাকেমিচি, আমি এই সবকিছু শেষ করতে চাই। বাট তাকেমিচি এইসব সরে না। তাকেমিচি বলে মাইকি দ্রুত আমার হাত ধরো, তাড়াতাড়ি উঠে এসো, আমার হাতে বেশি সময় নেই, মারা পড়বো। আর এখানে তাকেমিচির চোখ আস্তে আস্তে বন্ধ হতে থাকে, মানে তাকেমিচি তো দুটো গুলি খেয়েছে। তাকেমিচি বলে আমি আবার অতীতে ফিরে যাব, তাতে যা কিছু হোক না কারণ আমি যাবো। মাইকি বলে ফালতু কথা বলা বন্ধ করো তাকেমিচি, তুমি আর অতীতে ফিরে যেতে পারবে না আর আমিও তোমাকে আর দেখতে চাই না, আমি চিরদিনের জন্য সবকিছু শেষ করে দিতে চাই। আর আমি যখন তোমাকে গুলি করেছি তখন আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমিও মরে যাব, কারণ আমি বেঁচে থাকলে না তুমি শান্তি থাকতে পারবে না আমি শান্তি থাকতে পারবো। তো তাকেমিচি প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে শান্তিতে মরতে দাও। তাকেমিচি বলে ফালতু কথা বাদ দাও, তুমি সবসময় এমনই ছিলে মানজিরো শানো, তুমি শুধু একবার আমাকে বলো তোমাকে আমার বাঁচাতে হবে, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। তো এই কথা শুনে মাইকি সেখানে স্তব্ধ হয়ে যায় আর তখন হঠাৎ করে মাইকির চোখ দিয়ে পানি ঝরতে থাকে আর তাকেমিচি ধীরে ধীরে মাইকির হাত টেনে তুলতে থাকে আর মাইকি তখন ফাইনালি বলে তাকেমিচি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তাকেমিচি। আর এরপরে ওদের দুজনের হাত যখন একবারে জায়গা মতো মিলে হ্যান্ডশেকের মতো হয় তখনই তাকেমিচির একটা অন্য ধরনের দৃশ্য অনুভব হয়। আর এরপর যখন তাকেমিচির চোখ খুলে সে তার নিজের রুমে পায় আর সে দেখে সে শুয়ে রয়েছে আর কোনো একটা মেয়ে তার জন্য খাবার বানাচ্ছে আর মেয়েটি বলে ওঠে দ্রুত ওঠো তাকেমিচি, তুমি স্কুলের জন্য দেরি করে ফেলছো। তো এই কথা শুনে তাকেমিচি চমকে যায় আর এখানে বন্টেন আর্ক শেষ হয়ে যায়, মানে তাকেমিচি আবার পাস্টে চলে গিয়েছে, 2008 বা 7 চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে আরো 3 বছর আগে নিয়ে যাওয়া হয়। আর এই কাহিনী হচ্ছে সুজি হানমার, মানে হানমা ওই যে কিসাকির সাথে ছিল। তো সুজি হানমার তখন একটা গ্যাং ছিল, অনেক বেশি ব্রুটাল ছিল, সবাই ওকে ভয় পেত, কিন্তু এত কিছুর পরও হানমার লাইফ অনেক বোরিং লাগছিল। বাট তারপর কিছু ছেলে ওকে ডাকে আর একজনের সাথে দেখা করতে বলে আর সেই ছেলেটা আর কেউ নয় বরং ছিল
কিসাকি। তো কিসাকি হানমাকে বলে আমাকে স্যালুট করো। তো হানমা কিন্তু এত ডেঞ্জারাস, তবে তারপরে কিসাকিকে দেখে ওর সাহস দেখে ওর কথাবার্তা দেখে ওর খুব পছন্দ হয়। হানমা বলে আমি জানি না তুই কে, বাট তোকে কোন জন্য আমার পছন্দ হয়েছে, তবে তুই সবার চেয়ে আলাদা, তুই মানুষের ব্রেন ওয়াশ করতে অনেক পারদর্শী, তোকে আমার পছন্দ হয়েছে। আর এরপর আমরা দেখতে পাই কিসাকি সবার আগে পাচিনকে ম্যানিপুলেট করে, আর এর সাথে সাথে পাচিনের যে অ্যাসিস্ট্যান্ট পিয়ানকে ম্যানিপুলেট করেছে। আর এরপর কিসাকি হানমাকে বলেছিল তুমি তোমার স্থান কখনো ভুলে যেও না হানমা, তুমি শুধুমাত্র আমার চাকর, তুমি যদি কখনো আমার ব্যবহারের উপযোগী না থাকো আমি কিন্তু তোমার স্থানে অন্য কাউকে নিয়ে নেব। আর এরপর কিসাকি কি করে কাজুটোর আর তার বোন এবং ইজানা কোরাওকে ম্যানিপুলেট করে ফেলে। আর এরপর একদিন কিসাকি হানমাকে জিজ্ঞাসা করে হানমা তুমি আমাকে কেন ফলো করো, তুমি কি আমাকে বলতে পারো কেন তো ফলো করো আমাকে, কেন তো মানো? হানমা বলে তুমি যেদিন মরে যাবে সেদিন তোমাকে বলবো। তো আমরা কিন্তু জানি কিসাকির সবচেয়ে খাস লোক ছিল হচ্ছে হানমা, সবসময় কিসাকির সাথে ছিল, যত খারাপ কাজ করেছে কিসাকি সবসময় হানমা, এমনকি সেটা এমাকে মারা হোক কিসাকিকে যে বাঁচিয়ে নেওয়া সবকিছুতে হানমা ছিল। কিন্তু এরপর লাস্টে আমরা দেখতে পেয়েছিলাম কি সিজন 3 লাস্টে কিসাকিকে একটা ট্রাক এসে পিষে মেরে দেয়, আর তারপর সেখানে হানমা গিয়েছিল। তো কিসাকির লাশ দেখে অনেক কষ্ট পায়। আর এরপর আমাদের 2008 সালে নিয়ে যাওয়া হয় তার 3 বছর পরে, যেখানে আমরা দেখতে পাই হানমা কিসাকির কবর দেখতে গিয়েছে। তো হানমা সেখানে বসে কিসাকির সাথে কথা বলে। আর এরপর আমাদের আবার মুচোর আগের গল্প দেখানো হয়। মুচো মানে ওই যে মাইকের একটা খাস লোক ছিল যার একটা স্পেশাল ক্ষমতা ছিল ডিভিশনের মধ্যে, ও নিজেদের লোকদেরই পেটাতে পারতো, নিজেদের মধ্যেই গোয়েন্দারি করতে পারতো। তো যাই হোক আমাদের সেই দিন দেখানো হয় যেদিন মুচো মাইকের এই টোকিও মাঝেতে জয়েন করে। তো মাইকে সেখানে মুচোকে সানজোর দায়িত্ব দেয়। তো সানজো প্রথম দিকে মুচোকে দেখতেই পারতো না, আর তখন মুচো বলেছিল আমি বুঝতে পারছি তুমিও একদম আমার মতো আলফা মেল, আর তোমারও আমার মতো কোনো যাওয়ার জায়গা নেই তাই না? তো মুচো তখন 5th ডিভিশন সামলাতো টোকিও মাঞ্জির, যেটা অনেক স্পেশাল ডিভিশন ছিল, আর এটাই একমাত্র ডিভিশন যে টোকিও মাঞ্জির ওপরই হাত তোলার অধিকার ছিল, জবাবদিহিতা করতে পারতো, মানে যে কাউকে ধরে বিচার করতে পারতো। তো ওই সময় মুচো মাইকির জন্য অনেক ডেডিকেটেড ছিল। আর তারপর মুচো আর সানজু যখন খেলছিল তারা দুজন বাজির ব্যাপারে কথা বলছিল, কারণ বাজি বেইমানি করেছে। আর তখন সানজু বলে তুমি কি জানো বাজি মাইকির বাল্যকালের বন্ধু, তাহলে আমরা বাজিকে মারবো এটা কি ঠিক হবে? মুচো তখন বলেছিল তাহলে তুমি কি চাও, আমরা কি বাজিকে ছেড়ে দেবো? সানজু তখন বলে না আমরা ছাড়বো না, কারণ রাজা সবসময় গুরুত্বপূর্ণ, যে কোনো ভাবে হোক রাজাকে আগে বাঁচাতে হবে। তো এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে সানজু আর মুচোর অনেক ভালো সম্পর্ক হয়। তো মুচো একসময় সানজুকে মাস্ক গিফট দিয়েছিল, আর ওই মাস্কটা পেয়ে সানজু খুব খুশি হয়েছিল, কারণ সানজুর মুখে দাগ রয়েছে। তো এরপর মাত্র 6 মাসে সানজু মুচোর জন্য অনেক ডেডিকেটেড হয়ে যায়, এবং সানজু মুচোকে বড় ভাইয়ের মতো ভাবতো। আর এরা দুজনে মিলেই কিন্তু ইনোপি কোকো তাকেমিচিকে এর আগে কিডন্যাপ করেছিল। আর এরপর এখানে আমরা সানজুর ব্যাপারে আরো জানতে পারি যে মুচো মাইকের আগে ইজানার হয়ে কাজ করতো, কিন্তু মুচো যেখানে যাবে সানজু সেখানে যাবে। তো যাই হোক ওই সিজন 3 যে টেনজিকো গ্যাংটার লাস্ট ঘটনা ঘটলো, সবাই সিজন 3 শেষ হলো, তো আর ঘটনার 6 মাস পরে মুচো যখন জেল থেকে ছাড়া পায় তখন সানজু মুচোকে নিতে যায়, আর সানজু তখন মুচোকে সেই কাউন্টো ঘটনার স্থানে নিয়ে যায়, কাউন্টো ইনসিডেন্সের ওখানে। তো এটা দেখে মুচোর খুব অদ্ভুত লাগে যে তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তো সানজু তখন ব্যাগ থেকে একটা ছাতা বের করে এবং ওই ছাতাটা মুচোর বুকে ঢুকিয়ে দেয় এবং বলে আমি তোমাকে বলেছিলাম না রাজা সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ, তুমি যেদিন মাইকিকে ধোকা দিয়েছিলে সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম আমি তোমাকে মারবো, আর আজকে সেটা পূরণ করলাম। আর এরপর আমাদের 2008 সাল দেখানো হয়, যেখানে নিউজে দেখানো হয় যে টোকিওতে ওই কাউন্টো ইনসিডেন্সের ওই জায়গাতে কারো একজনের কঙ্কাল পাওয়া গিয়েছে, বাট পুলিশ এখনো তার পরিচয় খুঁজে পায়নি। তার মানে ওটা অবশ্যই মুচোর কঙ্কাল সানজু মেরে দিয়েছে। তো এখানেই সিজন 4 এর 4 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর মাঝে মাঝে যদি 2-1 দিন গ্যাপ চাই তোমরা অবশ্যই সেটা সহজভাবে নেবে। এর কারণটা হচ্ছে কি আমার তো অনেকগুলো চ্যানেল মেনটেন করতে হয়, যেমন এখন বাজে হচ্ছে সকাল 7টা, আমি এখনো ঘুমাইনি, আমি ঘুমিয়েছিলাম হচ্ছে 10টায়, ঘুম থেকে উঠেছে 2টায়। তারপর যেগুলো ভয়েস দেবো সেগুলো সবগুলো সম্পর্কে আমি দেখলাম ভিডিও, কারণ আমাকে প্রথমে তো মাথায় নিতে হয় তোমরা জানো, তারপর হচ্ছে ভয়েস দিতে হয়। মানে জিনিসটা দেখে যত ইজি মনে হয় যারা কাজ করে তারা বুঝতে পারে এত ইজিও নয়, কারণ তোমার স্ক্রিপ্টে তো হুবহু থাকে না, যে এরকম না যে স্ক্রিপ্টটা আসলে আমি রিডিং পড়ে গেলাম, পুরোটা স্টোরি আমাকে মাথায় নিতে হয়, 2-1টা হিন্দি এক্সপ্লেন দেখতে হয়, মাথায় নিয়ে অনেক কিছু এক্সপ্লেনও থাকে না। তো এই জন্য আর কি কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমার ঘুমে যেহেতু অনেক সমস্যা, আমার সবসময় মাথা ব্যথা করে। কাজ যে অনেকও কঠিন আমার জন্য তাও না, কিন্তু তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে একটু কাজ করা ডিফিকাল্ট। তো এই মাথা ব্যথাটার জন্য হচ্ছে আরো বেশি সমস্যা, ঘুমে প্রচুর প্রবলেম। তো যাই হোক রেগুলার একই পেশাল বাড়ি তোমাদের সাথে একই দুঃখ করি, তোমরা এটা অন্যভাবে নিও না, কারণ আর কার সাথে দুঃখ করবো ভাই, না বাইরে বেরোই না কারোর সাথে আড্ডা দিই, তোমাদের সাথে তো আড্ডা দিয়ে দিলে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। আর গাইজ যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে, আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারি
লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি। যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো-ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।